সেই জন্য অল্পতেই তার চোখে জল চলে আসে। নিঝুম মিজানুর রহমানকে এভাবে কাঁদতে দেখে বলেন, আপনি এভাবে কাঁদবেন না আঙ্কেল, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহর ওপর ভরসা রাখুন, তাই করতে হবে। আচ্ছা, আপনি তো কেবল এলেন, এখন একটু ফ্রেশ হয়ে আসুন, আমি আপনাকে ব্রেকফাস্ট করে দিচ্ছি। স্মিত হেসে বলে নিঝুম। মিজানুর রহমান নিঝুমের মাথায় হাত বুলিয়ে বলেন, তোমার এত সুন্দর ব্যবহার দেখে ভীষণ ভালো লাগলো মা। আবরাজ সত্যি অনেক ভাগ্যবান যে তোমার মতো বউ পেয়েছে। আমি তো চিন্তায় ছিলাম যে ও কেমন মেয়ে পাবে জীবনে। আসলে ওর মামির মৃত্যুর পর আমি এইসব দুনিয়াবি বিষয়ে একদম উদাসীন হয়ে পড়েছি, আর তাই এই জন্য ওর জীবনের দায়িত্ব ওর ওপরেই ছেড়ে দিই। যাক, এটা দেখে ভালো লাগলো যে ও অন্তত একজন ভালো মেয়েকে স্ত্রী হিসেবে বাছাই করেছে। নিঝুম জোরপূর্বক হাসে, তার এই হাসির নিচে লুকিয়েছিল বুক ফাটা যন্ত্রণা। খাবারের পাট চুকিয়ে মিজানুর রহমান সোফায় বসে পড়লেন। নিঝুমের রান্নার প্রশংসা করে তিনি বললেন, তোমার হাতের খাবার খেয়ে আমার মন একদম জুড়িয়ে গেল। বিশ্বাস করবে কিনা জানি না, তবে তুমি একদম আবরাজের মামির মতোই রান্না করো। তোমার সাথে ওর স্বভাবেরও অনেক মিল আছে। আমার হলো জহুরির চোখ, বুঝলে? আমি সোনা চিনতে কখনো ভুল করি না। তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি আবরাজের জন্য একদম খাঁটি সোনা। নিঝুম লাজুক হাসে, তবে তার মনে চলছিল গভীর দ্বন্দ্ব। আবরাজও সেখানে উপস্থিত ছিল, তারও এসব কথা শুনে অদ্ভুত লাগছিল, কিন্তু যেহেতু সে স্মৃতি হারানোর অভিনয় করে চলছিল, তাই কিছু বলতেও পারছিল না, আবার সইতেও পারছিল না। এরই মধ্যে হঠাৎ করে মিজানুর রহমান বলে ওঠেন, আমি আবরাজের অবস্থা নিয়ে যথেষ্ট শঙ্কিত। আমি জানি এখানকার চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট ভালো, তবে আমি চাই আবরাজ আরও দ্রুত সুস্থ হয়ে উঠুক। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আবরাজকে নিয়ে নিউ ইয়র্কে যাব। ওখানে আমার একজন চেনা ডাক্তার আছেন, উনি অনেক ভালো একজন চিকিৎসক। আমি ইতিমধ্যেই ওনার সাথে কথা বলে রেখেছি। উনি আবরাজের চিকিৎসা করা নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। এখন আমি এই জন্য চাচ্ছি আবরাজকে নিয়ে নিউ ইয়র্কে যেতে। তা তোমার কোনো আপত্তি নেই তো নিঝুম? নিঝুম বলে ওঠে, না আঙ্কেল, ছি ছি, কি বলছেন আপনি? আমার আপত্তি থাকতে যাবে কেন? আপনি ওনার অভিভাবক, আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা নিশ্চয় ওনার ভালোর জন্যই নিয়েছেন। মিজানুর রহমান স্মিত হেসে বলেন, আমি যতই ওর অভিভাবক হয়, তুমি ওর স্ত্রী। এতগুলো দিন ধরে তুমি একা হাতে ওকে সামলাচ্ছ, তাই তোমার অনুমতি নেওয়া বাঞ্ছনীয়। তার থেকে বড় কথা, তোমাকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে। যত দূর শুনেছি আবরাজ তোমাকে ছাড়া কারো সাথে সেরকম মিশতে চায় না স্মৃতি হারানোর পর, তাই ওকে সামলানোর জন্য তোমাকে যেতে হবে। নিঝুম বলে, আমি? কিন্তু আমার তো পাসপোর্ট ভিসা কিছু করা নেই, আমি কিভাবে যাব? এ নিয়ে তোমায় কোনো চিন্তা ভাবনা করতে হবে না, আমি সব কিছু ব্যবস্থা করে ফেলবো। আগামী সপ্তাহের মধ্যেই সব হয়ে যাবে। চিকিৎসা ভিসায় আবেদন করলে জরুরি ভিত্তিতে এসব করে নেওয়া যাবে। তাছাড়া আমার এক বন্ধু ভিসা অফিসে কাজ করে, তাই এসব কোনো ব্যাপার না, তুমি চাপ নিও না। তুমি সব গোছগাছ করে নাও। আচ্ছা, এদিকে আবরাজ পড়ে যায় মহা ঝামেলায়। এখন যদি সে আবার অন্য কোনো ডাক্তারকে দেখায়, তাহলে তো তার সব সত্যটা ধরা পড়ে যাবে। ডাক্তার তো আবরাজকে চেক করলেই বুঝতে পারবে যে সে আসলে স্মৃতি হারায়নি, শুধু শুধু নাটক করছে। এমনটা ভেবেই আবরাজ চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে না এখন কিভাবে এই অদ্ভুত পরিস্থিতি সামলাবে। আবরাজ যখন এমন চিন্তায় ব্যস্ত ছিল, এমন সময় হঠাৎ করে তার পিঠে কেউ হাত রাখে। আবরাজ তার পাশে তাকিয়ে দেখতে পায় তার মামা মিজানুর রহমানকে। মিজানুর রহমান তাকে আশ্বাস দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, খুব শিগগিরই তুমি আবার সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে। আবরাজ জোরপূর্বক হাসে। এক সপ্তাহ পর, দেখতে দেখতে চোখের পলকে এক সপ্তাহ কেটে গেল। এই এক সপ্তাহ মিজানুর রহমান আবরাজ ও নিঝুমের সাথেই ছিলেন। এরই মধ্যে নিঝুমের সাথে তার খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। মিজানুর রহমানের সবসময় একটা মেয়ে সন্তানের আশা ছিল, কিন্তু দুর্ভাগ্য যে তার স্ত্রীর কখনো সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না। এরপর আবরাজ তাদের জীবনে আসায় তাদের মা বাবা হওয়ার স্বপ্ন পূরণ হয় আবরাজকে দিয়ে। যদিও বা আবরাজ তার বোনের ছেলে, তবে মিজানুর রহমান আবরাজকে একদম নিজের ছেলের মতোই মানুষ করেছেন। তবে তার মনে মেয়ে নিয়ে একটা আক্ষেপ সব সময় থেকে গেছিল, তবে এখন নিঝুমকে যেন তিনি নিজের মেয়ে হিসেবেই পেয়েছেন।
মিজানুর রহমান নিঝুমকে বলতে থাকেন, তোমাকে আমার অনেক ভালো লেগে গেছে নিঝুম। আমি বুঝতে পেরেছি আবরাজের জন্য তুমি একদম যোগ্য স্ত্রী। তুমি আবরাজকে নিয়ে আর কোনো চিন্তা করো না। আমার বিশ্বাস নিউ ইয়র্কে চিকিৎসা নেওয়ার পর ও একদম সুস্থ হয়ে উঠবে। নিঝুম মাথা নাড়ায়। এইদিকে তাদের নিউ ইয়র্ক যাওয়ার কথা শুনে ইলা ও মার্কস দেখা করতে এসেছে। আবরাজ অসহায় চোখে তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু ইলা ও মার্কসেরও তো এখন কিছু করার নেই। অবশেষে সবাইকে বিদায় জানিয়ে তারা বিমানে করে রওনা দেয় নিউ ইয়র্কের উদ্দেশ্যে। এখন দেখা যাক সেখানে গিয়ে আবরাজ কিভাবে সব বিষয় সামলায়। আবরাজ ও নিঝুম পা রাখলো নিউ ইয়র্কে। মিজানুর রহমান তাদের দুজনকে নিউ ইয়র্কের বাসায় নিয়ে এলো। নিউ ইয়র্কের ম্যানহান্টে খুব সুন্দর একটা বাসায় থাকেন তিনি। নিঝুম তো এখানে এসে বেশ খুশি হলো। মিজানুর রহমান নিঝুমকে উদ্দেশ্য করে বললেন, এটা কি তুমি নিজেরই বাড়ি মনে করো মা? কোনো রকম কোনো হ্যাজিটেশন রেখো না। যখন যা প্রয়োজন হবে জানাবে। তোমার আর আবরাজের জন্য আমি এই রুমটা গুছিয়ে রেখেছি, তোমরা এখানে অবস্থান করো। নিঝুম অবাক হয়ে বলে, আমি আর উনি একই রুমে? হ্যাঁ, কেন? তোমরা তো স্বামী স্ত্রী হও, তোমাদের তো একই রুমে থাকার কথা। তোমরা কি এক রুমে থাকো না? নিঝুম বুঝতে পারে মিজানুর রহমান তো আর তাদের সম্পর্কে তেমন কিছু জানে না, তাই সে ব্যাপারটা ম্যানেজ করার জন্য বলে, না আঙ্কেল, আমরা তো এক রুমেই থাকি, কিন্তু উনি তো এখন অসুস্থ। আর তাই অসুস্থ, তার জন্যই তো ওকে তোমার আরো বেশি দরকার। আমি তো দেখেছি তুমি ওর কতটা খেয়াল রাখো। তোমার থেকে বেশি খেয়াল আর ওর কেউ রাখতে পারবে না। তাই আমার মতে তোমাদের এক রুমেই থাকা উচিত। নিঝুম আর কিছু বলার মতো খুঁজে পেল না। এদিকে আবরাজ না পারছে সইতে আর না পারছে কিছু বলতে। এমনিতেই সে এটা নিয়ে চিন্তায় আছে যে আজ ডাক্তার তাকে দেখার পর যদি সব বুঝতে পেরে যায় তাহলে কি হবে। তার উপর আবার এখন নিঝুমের সাথে তাকে এক রুম শেয়ার করতে হবে। মিজানুর রহমান তাদের রুম দেখিয়ে দিয়ে বলেন, তোমরা যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবারের ব্যবস্থা করছি। অগত্য নিঝুম আর আবরাজ তাদের জন্য বরাদ্দ রুমে প্রবেশ করে। রুমে এসে নিঝুম আবরাজকে বলে, আপনি যান, ফ্রেশ হয়ে নিন, আমি এখানেই আছি। আবরাজ মাথা দুলিয়ে সমর্থন জানিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। আবরাজ ওয়াশরুমে যাওয়ার পরই নিঝুম একটা গভীর শ্বাস ফেলে বলে, হায় আল্লাহ, এসব কি হচ্ছে? আমি যত ওনার থেকে দূরে থাকতে চাচ্ছি পরিস্থিতি ততই আমাকে ওনার কাছাকাছি নিয়ে যাচ্ছে, কিন্তু এটা যে ঠিক হচ্ছে না। যদি এভাবে চলতে থাকে আর আমি ওনার মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে যাই তাহলে যে এর পরিণাম ভালো হবে না। হায় আল্লাহ, তুমি আমার মনটাকে একটু শক্ত করে দাও, যেন এহেন অনুভূতিতে আমি সহজে গা না ভাসাই। একটু পরে আবরাজ বেরিয়ে আসলে নিঝুম বলে, আপনি একটু বিশ্রাম নিন, একটু পর আমরা খেতে যাব। আবরাজ বিছানায় বসে পড়ে। নিঝুম ফ্রেশ হতে চলে যায়। আবরাজ বলে ওঠে, উফ, এত টেনশন আমি আর নিতে পারছি না। সব হয়েছে এই মার্কস আর এলিনার জন্য। এদের কথায় নেচেই আজ আমার এই বিপদের মোকাবিলা করতে হচ্ছে। আমার উচিত হয়নি ওদের কথা শোনা। এখন যদি নিঝুম জেনে যায় আমি সবটা অভিনয় করছি তাহলে আমার ইমেজ একদম খারাপ হয়ে যাবে। এটা আমি কিছুতেই হতে দেব না। আমার আত্মসম্মান আমি নষ্ট হতে দেব না, কিছুতেই না। নিঝুম ও আবরাজ একসাথে খাওয়া শেষ করে রুমে চলে আসে। আবরাজ বিছানায় শুয়ে অস্থিরতায় কাতরাচ্ছে। অন্যদিকে নিঝুম ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছে। হঠাৎ করে আবরাজের ফোন বেজে ওঠে। আবরাজ ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই বিপরীত দিক থেকে ছবি বেগম উদ্বিগ্ন স্বরে বলে ওঠেন, তুমি এখন কেমন আছো আবরাজ? তোমার কি এখনো আগের কোনো কথা মনে পড়ছে না? আবরাজ অভিনয় করে বলে, কে বলছেন আপনি? আমি ছবি বেগম, তোমার সৎ, তোমার মা। আমি কিছু মনে করতে পারছি না। আবরাজের এমন অস্থিরতা দেখে নিঝুম এগিয়ে এসে বলে, ফোনটা আমায় দিন, আমি কথা বলছি। আবরাজ ফোনটা নিঝুমকে দেয়। নিঝুম ফোনটা হাতে নিয়ে বলে, হ্যালো, কে বলছেন? ছবি বেগম বলে, নিঝুম আমি বলছি। চাচি, আপনি কেমন আছেন? আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো নিঝুম? আর আবরাজের কি অবস্থা? ও
ওর অবস্থার কি একটু উন্নতি হয়নি? এভাবে আর কতদিন চলবে? নিঝুম দীর্ঘ শ্বাস ফেলে বলে, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। না, ওনার পরিস্থিতি এখন বেশ স্থিতিশীল। তবে একটা ভালো খবর আছে, ওনার মামা ওনাকে নিউ ইয়র্কে নিয়ে এসেছেন ভালো ডাক্তার দেখানোর জন্য। আশা করছি এবার উনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। যাক, শুনে নিশ্চিত হলাম। আচ্ছা, আম্মুর কি খবর? আম্মু কেমন আছে এখন? তোমার আম্মুর অবস্থা খুব একটা ভালো না। মূলত এটা জানানোর জন্যই তোমাদের ফোন করা। কয়েকদিন ধরে ও বেশ অসুস্থ, বারবার তোমার কথা বলছে। ডাক্তার বলেছেন অতিরিক্ত দুশ্চিন্তা আর মানসিক অস্থিরতার জন্য প্রেশার বেড়ে গেছে। আপনারা যারা ফলো না করে গল্প পড়ছেন সবাই আইডিতে ফলো করবেন। ফলো না করলে গল্পগুলো মিস করবেন। আপনাদের একটা ফলো আর একটা লাইক আমাদের গল্প লেখার অনেক অনুপ্রেরণা জাগায়। প্লিজ ফলো করে সাথেই থাকবেন। নিঝুম উদ্বিগ্ন স্বরে বলে, কি বলছেন কি চাচি? কিছুদিন থেকে ব্যস্ততার জন্য খোঁজই নেওয়া হয় না, তাতেই এই অবস্থা? তুমি এত চিন্তা করো না। ডাক্তার দেখানো হয়েছে তোমার মার অবস্থা এখন স্থিতিশীল। মায়ের সাথে একটু কথা বলা যাবে? সেটা তো সম্ভব না। আসলে তোমার মাকে ডাক্তার কিছু ভারী ডোজের ওষুধ খেতে দিয়েছে। একটু আগেও সেসব ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই এখন তাকে জাগানো সম্ভব না। আপনি একটু আম্মুর খেয়াল রাখেন চাচি। আমি দেখি যদি উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন তাহলে আবার বাংলাদেশে ফিরে যাব। কি বলছো তুমি? তোমাদের তো 5 মাস। কিছু সম্পর্ক এমন থাকে চাচি যা 5 সেকেন্ডেরও জোড়া লাগে, আবার কিছু সম্পর্ক 5 মাস তো কি 5 মাসেও জোড়া লাগে না। তাই আমি এই সম্পর্ক নিয়ে আর কোনো আশা রাখি না। এখন আমি শুধু দায়িত্বশীলতার কারণে ওনার সুস্থতার জন্য পাশে আছি। একবার যদি উনি সুস্থ হয়ে যান তাহলে আমি এখান থেকে চলে যাব। নিঝুমের কথাগুলো শুনে আবরাজ অবাক হয়ে যায়। আবরাজ মনে মনে বলছে, তাহলে কি আমি সত্যি মেয়েটাকে চিনতে ভুল করেছি? ও কি তাহলে এতটাই নিঃস্বার্থ? এরূপ ভাবনার মাঝে হঠাৎ করে তাদের দরজায় কেউ নক করে। নিঝুম ছবি বেগমের সাথে কথা বলা শেষ করে ফোনটা রেখে দেয়। এতপর গিয়ে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলতেই মিজানুর রহমান ভেতরে এসে বলেন, নিঝুম, আবরাজ, তোমরা দ্রুত রেডি হয়ে নাও। আমার ডক্টর স্মিথের সাথে কথা হয়েছে। উনি নিজের চেম্বারে বসেছেন। আমাদের এখনই সেখানে গিয়ে ওনার সাথে দেখা করতে হবে। আবরাজ হঠাৎ করে বেশ বিড়ম্বনায় পড়ে। সে বুঝতেই পারে না এখন সমস্ত বিষয়টা কিভাবে সামলাবে। এবার কি তাহলে তার সত্যটা ধরা পড়ে যাবে? আপনারা যারা ফলো না করে গল্প পড়ছেন সবাই আইডিতে ফলো করবেন। ফলো না করলে গল্পগুলো মিস করবেন। আপনাদের একটা ফলো আর একটা লাইক আমাদের গল্প লেখার অনেক অনুপ্রেরণা জাগায়। প্লিজ ফলো করে সবাই সাথে থাকবেন। ডাক্তার স্মিথের চেম্বারে এসে বসে আছে নিঝুম, আবরাজ ও মিজানুর রহমান। একটু পরে ডাক্তার স্মিথের নির্দেশনা মোতাবেক আবরাজের কিছু টেস্ট করানো হয়। সমস্ত টেস্ট শেষ হবার পর ডাক্তার তাদের সবাইকে তার চেম্বারে ডেকে পাঠান। আবরাজ ধুকুপুকু বুক নিয়ে ডাক্তার স্মিথের চেম্বারে প্রবেশ করে। ডাক্তার স্মিথ তাদেরকে বসতে বললে তারা বসে পড়েন। এতপর তিনি আবরাজের সমস্ত রিপোর্ট চেক করতে থাকেন। আবরাজের হৃদয় স্পন্দন দ্রুত বাড়ছিল। পরিস্থিতি এমন যে রুমে এসি চালু থাকার পরেও আবরাজ তরতর করে ঘামছিল। নিঝুম আবরাজকে এভাবে ঘামতে দেখে রুমাল দিয়ে তার ঘাম মুছিয়ে দিয়ে বলে, আপনি এভাবে ঘামছেন কেন? আবরাজ কিছু বলতে পারে না। এদিকে ডাক্তার স্মিথ গভীর স্বরে বলেন, কি যেন বলছিলেন আপনি মিস্টার রহমান? আপনার নিউপেও দুর্ঘটনার কবলে পড়ে মাথায় আঘাত পেয়ে নিজের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে। জি। ডাক্তার স্মিথ বিস্ময়ের সাথে সমস্ত রিপোর্ট দেখেন। আবরাজ নিজের সত্যটা ধরা পড়ার ভয়ে চোখ বন্ধ করে নেয়। ডাক্তার স্মিথ বলে ওঠেন। ডাক্তার স্মিথ বিস্ময়ের সাথে সমস্ত রিপোর্ট দেখেন। আবরাজ নিজের সত্যটা ধরা পড়ার ভয়ে চোখ বন্ধ করে নেয়। ডাক্তার স্মিথ বলে ওঠেন, এই রিপোর্টে এটা স্পষ্ট যে মিস্টার আবরাজ খানের মাথায় বেশ ভালোই আঘাত লেগেছে এবং আমার মনে হয় এই আঘাতের জন্যই ও নিজের স্মৃতি হারিয়ে ফেলেছে।
আমাকে এই বিষয়ে একটু ভাবতে দিন। আমি ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা করছি, যার মাধ্যমে উনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আবরাজ তো পুরোই অবাক, এটা কিভাবে সম্ভব হলো, তাই ভাবতে লাগলো সে। মিজানুর রহমান বলে ওঠেন, বেশ, আপনার যা ভালো মনে হয় করুন, কিন্তু আমার ভাগ্নে যাতে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়। ও কিন্তু একদম আমার ছেলের মতোই, তাই আমি চাই ওর যেন কোনো বড় ক্ষতি না হয়। জি, আমরা ব্যাপারটা দেখছি। তারা আরও কিছু সময় কথাবার্তা বলে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। ডাক্তার স্মিথের বলা কথাগুলো এখনও ঘুরছে আবরাজের মাথায়। এরই মধ্যে হঠাৎ করে মিজানুর রহমান নিঝুমকে বলে ওঠে, মা তুমি যাও, গাড়িতে গিয়ে বসো, আমি আবরাজকে নিয়ে কিছু মেডিসিন নিয়ে যাচ্ছি। নিঝুম মাথা নাড়ায় এবং সামনের দিকে পা বাড়ায়। সে গাড়িতে গিয়ে উঠে বসে। নিঝুম চলে যেতেই মিজানুর রহমান আবরাজের উদ্দেশ্যে বলে ওঠে, কি হলো, অবাক হয়ে গেলি তো? কি ভেবেছিলি তুই আবরাজ? তোর অভিনয় আমি ধরতে পারবো না। শোন, আমি না ছোটবেলা থেকে তোকে মানুষ করেছি, তাই কোনটা তোর অভিনয় আর কোনটা তোর বাস্তব তা বোঝার ক্ষমতা আমার আছে। তার মানে? মিজানুর রহমান হেসে বলেন, আমি তো তোকে প্রথম দেখে বুঝতে পেরে গেছিলাম যে তুই অভিনয় করছিস। এরপর তোর বন্ধু মার্কসের সাথে কথা বলে এই ব্যাপারে আরও বেশি নিশ্চিত হয়ে নি। তার মানে তুমিও এতদিন আমার সাথে অভিনয় করে গেছো? হ্যাঁ, আর এখন সেই অভিনয়ে যোগ দিল আমার বন্ধু ডাক্তার স্মিত। মিজানুর রহমানের কথা শুনে আবরাজ দীর্ঘ শ্বাস ফেলে বলে, কিন্তু আমার এরকমভাবে আর অভিনয় চালিয়ে যেতে ভালো লাগছে না। আমার প্রতিনিয়ত মনে হচ্ছে আমি সবাইকে ধোঁকা দিচ্ছি, বিশেষ করে নিঝুমকে। এটা তো ঠিকই, তুই মেয়েটাকে সত্যি ধোঁকা দিচ্ছিস। এটার উপলব্ধি করতে পারলে তো ভালোই। দেখ, আমি তোর আর নিঝুমের বিয়ের ব্যাপারে সবটা জানতে পেরেছি। আমি এটা জানি যে যা হয়েছে মোটেই ঠিক হয়নি, তোর সাথে ধোঁকাবাজি হয়েছে। এই ভাবনাটাও ভুল না, কিন্তু আমার তো নিঝুমকে দেখে মনে হয়নি যে ও লোভী বা এমন কোনো মেয়ে, বরং আমার ওকে বেশ ভালো মনের মেয়েই মনে হয়েছে। তবুও তুই যদি চাস ওকে আরও একটু পরীক্ষা করে নিতে পারিস, তবে আমার একটা বিশেষ পরামর্শ থাকবে। তুই মেয়েটাকে বোঝার চেষ্টা কর। ওর মধ্যে তোর মামির বৈশিষ্ট্যগুলো খুঁজে পেয়েছি আমি। আমার তীব্র বিশ্বাস এই মেয়েকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে তুই ঠকবি না। আবরাজ বলে ওঠে, আমি ভেবে দেখছি কি করা যায়। কয়েক সপ্তাহ পর মিজানুর রহমান আবরাজ ও নিঝুমকে ফ্লাইটে তুলে দিতে চলে এসেছেন। ফ্লাইটের কাছে এসেই মিজানুর রহমান নিঝুমকে বলেন, আমার ভাগ্নেটার খেয়াল রেখো। ডাক্তার স্মিথ তো বলেই দিয়েছেন যে ওর স্মৃতি খুব শীঘ্রই ফিরতে চলেছে। অনেক কিছুই তো ও এখন মনে করতে পেরেছে, তবে এখনো অনেক কিছু মনে করা বাকি। নিঝুম মাথা নাড়িয়ে বলে, জি আঙ্কেল, আপনাকে ধন্যবাদ। ধুর পাগলি, আমায় ধন্যবাদ দিচ্ছ কেন? এটা তো আমার কর্তব্য ছিল। আর হ্যাঁ, আমার ফোন নম্বরটা নিয়ে রেখো। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। একদম অস্বস্তি বোধ করবে না। আমি তোমাকে নিজের মেয়ের মতোই ভেবেছি। তুমিও আমাকে নিজের বাবার আসনে বসাতে পারো। নিঝুমের চোখে একদম জল চলে আসে। অবশেষে নিঝুম ও আবরাজ তাকে বিদায় জানায় এবং লন্ডনের ফ্লাইটের উদ্দেশ্যে উঠে পড়ার জন্য রওনা দেয়। যাওয়ার আগে মিজানুর রহমান আবরাজকে আলিঙ্গন করে এবং তার কানে কানে বলে, তুমি এখনো ভেবে দেখো কোনটা ভালো আর কোনটা খারাপ। তবে আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা অবশ্যই দিতে পারি যে এই নিঝুম মেয়েটি তোমার জন্য কেয়ার করে, তাই ওকে বেছে নিলে তুমি ঠকবে না, বরং বলতে গেলে জয়ী হবে। আবরাজ নিঝুমের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। আসলে এই কদিনে নিঝুমের প্রতি তার দৃষ্টিভঙ্গি অনেকটাই পরিবর্তন ঘটেছে। সে এখন নিজের অনেক সিদ্ধান্তই পুনর্বিবেচনা করার কথা ভাবছে। তার কেন যেন মনে হচ্ছে এক সময় যখন সে ভেবেছিল এই মেয়েটির সাথে তার এক মুহূর্তও থাকা সম্ভব নয়, কিন্তু আজ মনে হচ্ছে এই মেয়েটির সাথে যুগের পর যুগ থাকা সম্ভব। শক্ত খলসের আড়ালে মেয়েটির কোমল দিক সে আবিষ্কার করে ফেলেছে। এদিকে নিঝুম মনে মনে ভাবে, আর হয়তো মাত্র কিছুদিন, তারপরে এই দায়বদ্ধতার সম্পর্ক থেকে আমি মুক্তি পাব। আবরাজ তো মনে করতেন যে আমি ওনার যোগ্যই না। হয়তো ওনার এই মনে করাটাই ওনার দৃষ্টিভঙ্গিতে ঠিক। আমিও জোর করে কারোর জীবনে স্থান নেব না। উনি সম্পূর্ণরূপে নিজের স্মৃতি ফেরত পেলেই আমি ফিরে যাব সিলেটে। লন্ডনের এয়ারপোর্টে নেমেই তারা দুজন ট্যাক্সিতে করে আবরাজের অ্যাপার্টমেন্টের দিকে রওনা দেয়। নিঝুম পুরোটা যাত্রায় জানালা দিয়ে লন্ডন শহরটি দেখছিল এবং ভাবছিল
খুব শীঘ্রই হয়তো আবার তাকে এই শহর ত্যাগ করে নিজের জন্মভূমি সিলেটে ফেরত যেতে হবে। আবরাজের অ্যাপার্টমেন্টে পৌঁছে তারা দুজন ট্যাক্সি থেকে নামে, সমস্ত জিনিসপত্র নিয়ে ঘরের ভেতরের দিকে রওনা দেয়। আবরাজ নিজের অ্যাপার্টমেন্টে ফিরে ছটপট করতে থাকে। তার কেন জানি বারবার মনে হচ্ছে এখনই নিঝুমকে তার সমস্ত সত্যটা বলে দেবে, কিন্তু কোথাও একটা গিয়ে সে আটকে যাচ্ছিল। নিঝুম আবরাজের এই অস্থিরতা খেয়াল করে বলে, আপনি কি কোনো বিষয় নিয়ে অস্বস্তি বোধ করছেন? আবরাজ ভাবে এটাই সঠিক সময় যখন তার নিঝুমকে সমস্ত সত্যিটা বলে দেওয়া উচিত। সে বলতেই যাবে, এমন সময় হঠাৎ করে তাদের বাসার কলিং বেল বেজে ওঠে, যার ফলে আবরাজ আর বলতে পারে না। নিঝুম বলে ওঠে, আমি দেখে আসি কে এসেছে। বলেই নিঝুম গিয়ে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলতেই দেখতে পায় এক পুরুষ অবয়ব পেছন ফিরে দাঁড়িয়ে আছে, যার ফলে তার মুখ দেখতে পারে না নিঝুম। কৌতূহলের সাথে বলে ওঠে, এক্সকিউজ মি, কে আপনি? পুরুষ অবয়ব এবার সামনের দিকে ঘোরে, মুখে মাস্ক পরা থাকায় তখনও নিঝুম তাকে ঠিক চিনতে পারছিল না। সামনের দিকে ঘুরে এসে নিজের মুখ থেকে মাস্ক সরিয়ে বলে, আমাকে তুই চিনতে পারলি না নিঝুম? এটাও আমায় বিশ্বাস করতে হবে? নিঝুম অবাক স্বরে বলে ওঠে, ইমরান তুই? আবরাজ ধীর পায়ে এগিয়ে এসে বলে, কে এসেছে নিঝুম? ইমরান নামক সেই আগন্তুক বলে ওঠে, লেট মি গেস, এটা নিশ্চয়ই তোর সেই কাজিন টু বি হাজবেন্ড। আবরাজ রাইট। হ্যালো আবরাজ, নাইস টু মিট ইউ। আই অ্যাম ইমরান খান, নিঝুমের চাইল্ডহুড ফ্রেন্ড। আবরাজ কিছুটা গম্ভীর স্বরে বলে, নাইস টু মিট ইউ টু, বাট আপনি হঠাৎ এখানে? নিঝুম বলে, আমরা একই স্কুলে পড়তাম। ইমরান যখন ক্লাস 7-এ পড়তো তখনই সপরিবারে লন্ডনে চলে আসে। আজ দীর্ঘ 5 বছর পর আমি ওকে দেখলাম। ইমরান বলল, তুই তো বন্ধু নামে কলঙ্ক, লন্ডনে এসেও আমার খোঁজ করলি না, তাই আমি নিজেই তোর খোঁজ করতে করতে এখানে চলে এলাম। নিঝুম হেসে ওঠে। এদিকে ইমরানের উপস্থিতিতে আবরাজের একদমই ভালো লাগে না। সে ঈর্ষা অনুভব করতে থাকে। আবরাজ অবাক চোখে নিঝুমকেই দেখছিল। নিজের বন্ধুকে দেখে নিঝুমের চোখে সে যে আনন্দ উপলব্ধি করছে তা আবরাজের মনে হিংসা নামক অনুভূতি সৃষ্টি করছে। আবরাজ নিজ হাত মুষ্টিবদ্ধ করছে, মনে মনে চরম আক্রোশ নিয়ে বলছে, এত কিসের খুশি নিঝুমের? লন্ডনে আসার পর থেকে তো ওকে এত খুশি দেখিনি। নিজের বন্ধুকে দেখতে পেয়ে খুশি একদম উতলে উঠেছে। এদিকে নিঝুম খুশি মনে ইমরানকে বলে, তুই আর কতক্ষণ এভাবে দরজায় দাঁড়িয়ে থাকবি? আয়, ভেতরে আয়। ইমরান মৃদু হেসে বলে, সেটা আবার আলাদা করে বলতে হবে নাকি? আমি তো তোর ঘরেরই লোক। বলে ইমরান ঢুকে পড়ে। আবরাজের গাত্রদাহ আরও বৃদ্ধি পায়। সে না পারছিল কিছু সইতে আর না পারছিল কিছু বলতে। ইমরান ঘরে প্রবেশ করেই আবরাজকে উদ্দেশ্য করে বলে, আপনি আমার হঠাৎ এভাবে চলে আসায় কিছু মনে করেননি তো ব্রো? আবরাজের তো ইচ্ছে করছিল মেরে ইমরানের নাক ফাটিয়ে দিতে, কিন্তু সে অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে, না না, আমি আবার কেন কিছু মনে করতে যাব? আমি কিছুই মনে করিনি। ইমরানকে এটুকু বলেই সে নিঝুমকে বলে, তোমার বন্ধুর খাতির যত্নের ব্যবস্থা করো, ওর যত্ন আত্মীর যেন কোনো ত্রুটি না হয়। ইমরান বলে, আরে ব্রো, আপনাকে এসব নিয়ে কিছু ভাবতে হবে না। নিঝুম কি আমার পর নাকি? আমাকে এত ফর্মালিটি দেখাতে হবে না। নিজের ঘরের লোকের মতোই দেখতে পারেন আমাকে। আবরাজের ক্রোধসীমা ছাড়িয়ে যাচ্ছিল, কিন্তু সে তবুও কোনো প্রতিক্রিয়া দেখায় না। নিঝুম ইমরানকে বলে ওঠে, ইস, যদি আমি আগে জানতাম তুই আসবি তাহলে তোর পছন্দের খাবারগুলো বানাতে পারতাম। আবরাজ এ কথা শুনে চরম ক্রোধে মনে মনে বলে, প্রথম প্রথম তো আমায় শুটকি রেসিপি করে খাওয়াতো জোর করে, আর নিজের বন্ধু আসতেই দেখো তার পছন্দের খাবার বানাতে উতলা হয়ে উঠছে। ইমরান বলে, তুই যা খেতে দিবি আমি তাই খাবো। আর খাওয়ার সময় কি চলে যাচ্ছে নাকি? এখন থেকে তো আমি রোজই এখানে যাওয়া আসা করব। আবরাজ হতবাক স্বরে বলে ওঠে, রোজ? ইমরান মৃদু হেসে বলে, হ্যাঁ ব্রো, আমার বাবা তো এখানে নতুন একটা কফি শপ খুলেছে। এখান থেকে 5 মিনিট হাঁটলেই আমার বাবার কফি শপ। খুব শীঘ্রই আমরা সপরিবারে এখানেই নতুন অ্যাপার্টমেন্টে উঠব। বা বেশ ভালোই তো। ক্রোধ লুকিয়ে বলে ওঠে আবরাজ। নিঝুম ইমরানকে বসতে বলে কিচেনে চলে যায়। ইমরান সোফায় বসে ফোন ঘাঁটতে থাকে। আবরাজ ইমরানকে পর্যবেক্ষণ করতে থাকে। একটু পরেই নিঝুম হাতে 2 মগ কফি নিয়ে এসে ইমরানকে বলে, এই নে,
তোর প্রিয় ব্ল্যাক কফি, চিনি দিইনি একদম। ইমরান হেসে বলে, তোর এখনো মনে আছে যে আমি চিনি ছাড়া কফি খাই? নিঝুম বলে, মনে থাকবে না কেন? আমার তো এখনো সেই দিনের কথা মনে আছে, ওই যে স্কুল থেকে জাফলংয়ে পিকনিকে গিয়ে যখন তুই চিনিযুক্ত কফি খেয়ে বমি পর্যন্ত করে দিয়েছিলি। এই বলে দুইজনে একসাথে হেসে ওঠে। আবরাজের সহ্যের মাত্রা একদম ছাড়িয়ে যাচ্ছিল। এরই মধ্যে নিঝুম তার দিকে একটা কফির মগ বাড়িয়ে দিয়ে বলে, এই নিন কফি। আবরাজ গম্ভীর স্বরে বলে, আমার এখন কফি খেতে ইচ্ছে করছে না, তোমরা খাও, আমি একটু রুমে যাচ্ছি, মাথাটা কেমন জানি ব্যথা করছে। নিঝুম উদ্বিগ্ন স্বরে বলে, সে কি, আপনার আবার কি হলো? তেমন কিছু না, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি গিয়ে বিশ্রাম নিন, আর কোনো প্রয়োজন হলে আমায় ডাকবেন। আবরাজ আর কোনো কিছু না বলেই নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর ইমরান ও নিঝুমের ঘনিষ্ঠতার কথা ভেবে দেওয়ালে জোরে একটা ঘুষি দিল, যাতে সে নিজের হাতেই প্রচণ্ড আঘাত পেল। আবরাজ সেসব পরোয়া না করে দাঁতে দাঁত চেপে বলল, অসহ্যকর। নিঝুম ও ইমরান নানা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে। কথা বলতে বলতে হঠাৎ করে ইমরান জানতে চায়, আচ্ছা তুই হঠাৎ এভাবে বিয়ে কেন করে নিলি? তোর তো ডাক্তার হবার স্বপ্ন ছিল। সেসবের কি হলো? নিঝুম একটা দীর্ঘ শ্বাস ফেলল, এতপর চাপা কষ্ট নিয়ে বলল, সব স্বপ্ন কি আর পূরণ হয়? ইমরান অবাক হয়ে জানতে চায়, মানে? নিঝুম অশ্রুসিক্ত নয়নে এবার ইমরানকে তার বিয়ে থেকে শুরু করে সব ঘটনা বলতে শুরু করে। সব শুনে ইমরান তাজ্জব বনে যায়। নিঝুম কত খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে সেটা সে অনুধাবন করতে পারে। ইমরান নিঝুমের কাঁধে হাত দিয়ে সমবেদনা জানিয়ে বলে, একজন বাবা কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে? তোর বাবা কিভাবে এমন করতে পারলো? আজ শুধুমাত্র তার জন্যই তোর জীবনটা এত এলোমেলো হয়ে গেল। আর তুই এই মিথ্যা জীবনটাকে কেন বয়ে নিয়ে বেড়াচ্ছিস বলতো? তুই তো আরো ভালো কিছু ডিজার্ভ করিস। আর আমার মতে তোর জীবন তো এখনো শেষ হয়ে যায়নি। তোর এইচএসসি পরীক্ষার রেজাল্ট তো মনে হয় এখনো দেয়নি। আমার মনে হয় রেজাল্ট দেওয়ার পর তোর উচিত দেশে ফিরে গিয়ে নিজের ক্যারিয়ার গঠনে মনোযোগ দেওয়া। এই মিথ্যা সম্পর্ক বয়ে নিয়ে বেড়ালে তুই অপমান আর লাঞ্ছনা ছাড়া কিছুই পাবি না। তোর কাছে যা শুনলাম তাতে তো মনে হলো মিস্টার আবরাজের এখন স্মৃতি নেই, তার জন্য তোর সাথে ভালো ব্যবহার করছে। স্মৃতি ফিরলেই আবার আগের মতো খারাপ ব্যবহার করা শুরু করবে। নিঝুম একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, আমিও এই ব্যাপারে নিশ্চিত রে। আমি তো শুধু এখন মানবিকতার খাতিরে ওনার খেয়াল রাখছি। তবে আর বেশি দিন বোধহয় আমাকে এই মিথ্যা সম্পর্ক বয়ে নিয়ে যেতে হবে না, কারণ উনি নিজে এই সম্পর্ক রাখতে চান না। আর ডাক্তার বলেছেন খুব শীঘ্রই ওনার স্মৃতি ফেরত আসবে। একবার ওনার স্মৃতি ফেরত আসলে তারপর আমি এখান থেকে চলে যাব, নিজের জীবন নিজের মতো গুছিয়ে নেব। ইমরান নিঝুমের হাত আলতোভাবে স্পর্শ করে বলে, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস তুই। সবসময় মনে রাখবি তুই একা না, তোর এই বন্ধু তোর সাথে সব সিদ্ধান্তে তোর পাশে থাকবে। তোর কোনো সাহায্য লাগলে শুধু একবার আমায় বলবি, আমি তোকে সাহায্য করার জন্য সর্বদাই প্রস্তুত আছি। দূরে দাঁড়িয়ে তাদের এসব কথোপকথনের সাক্ষী হয় আবরাজ। সে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়, ক্রোধের সাথে ফিসফিস করে বলে, তাহলে এই পরিকল্পনা করছো তুমি নিঝুম? আমি তো ভেবেছিলাম এবার নিজের সব অভিনয়ের কথা তোমার সামনে বলে দিয়ে সব কিছু একটা নতুন করে শুরু করব, কিন্তু এখন দেখছি এই সত্যটা তোমার কাছে প্রকাশ করব না। দেখি তুমি কিভাবে এখান থেকে ফিরে যাও। একটু পরেই ইমরান ফিরে যাওয়ার জন্য উদ্যত হয়। ইমরান যাওয়ার আগে নিঝুমকে বলে যায়, থাক তাহলে, আবারও দেখা হবে, বলে সে বিদায় নেয়। ইমরান চলে যেতে নিঝুম দরজা লাগিয়ে দিয়ে ঘুরে দাঁড়াতে নিজের চোখের সামনে আবরাজকে দেখতে পায়। আবরাজ ক্রোধিত চোখে তার দিকেই তাকিয়ে আছে। নিঝুম আলতো স্বরে বলে, আপনি? আবরাজ বলে, কি বলছিলে তোমার বন্ধুকে? আমাকে ছেড়ে চলে যাবে তুমি? নিঝুম কি বলবে কিছু বুঝতে পারে না, একটু ভেবে কিছু বলতে উদ্যত হবে। এমন সময় আবরাজ নিজের উষ্টদয় দ্বারা নিঝুমের ঠোঁট দখল করে নেয়। নিঝুম পুরোপুরি হতবাক হয়ে যায়। কিছু সময় ধরে এভাবেই পাথরের মতো দাঁড়িয়ে থাকে নিঝুম। তারপর হুঁশ হতে আবরাজকে সর্বশক্তি দিয়ে দূরে ঠেলে দেয়। আবরাজ বলে ওঠে, আমাকে ছেড়ে যাওয়ার কথা একদম মুখে আনবে না, তোমাকে এখানেই থাকতে হবে, তাও আমার সাথে।